Hey, what's up everybody, welcome back to the channel everyone and আপনাকে আবারও স্বাগতম টেক টক্সের আর একটা ইনক্রেডিবল এপিসোডে যেখানে আমরা কথা বলে থাকি পিসি টেক ইন্ডাস্ট্রিতে ঘটে যাওয়া সমসাময়িক বিষয় নিয়ে। আর হ্যাঁ, এখানে কিন্তু কোনো লিমিট নেই। তো আজকে একটু ডিফারেন্ট ওয়েতে শুরু করতে চাই, বিশেষ করে যদি আমি মোবাইল রিলেটেড কথা বলি। তো অ্যাপেলের যদি কথা বলি, তো তারা রিব্র্যান্ড করতে যাচ্ছে অ্যাপেলের যে আইডি ছিল, অর্থাৎ আপনারা যেটাকে অ্যাপেল আইডি নামে অভিহিত করতেন সেটি চেঞ্জ হতে চলেছে। আর এটার মেবি অ্যাপেল অ্যাকাউন্ট নামেই পরিচিত হতে যাচ্ছে, যেটা লঞ্চ হবে iOS 18 আপডেটের সাথে। আর এটা একবারে তরতাজা একটা স্টোরি, 14 মিনিট আগে এটা আমাদের সামনে চলে এসেছে। চিন্তা করা যায় ব্র্যান্ডিং এর ক্ষেত্রে তারা কতটা সেন্সিটিভ। আসলে অ্যাপেলের যে কোনো আপনার প্রোডাক্ট উঠিয়ে নেন, তাদের যে ব্র্যান্ডিং গুলো হয়ে থাকে এগুলো মোটামুটি আইকনিক আমরা বলতেই পারি। তারপরে যদি আমরা কথা বলি কোয়ালকমের কথা, তো তাদের যে নেক্সট জেনারেশন ফ্ল্যাগশিপ প্রসেসর বা এসওসি হবে সেটি অবশ্যই স্ন্যাপড্রাগনের 8 Gen 4। আর এটি আমাদের সামনে খুব তাড়াতাড়ি আসতে পারে, তবে তারা বলেছে এটা অক্টোবর মাসের মধ্যেই লঞ্চ হয়ে যেতে পারে, যেটা অবশ্যই একটা ভালো থিং। কারণ অক্টোবরের পর থেকেই অনেক কোম্পানি তাদের কাছ থেকে চিপস কালেক্ট করে ফোনে লাগাবে। আর এরকমটা বলেছেন তাদের সিএমও ড্যানোম্যাক। বাকিটা দেখি সামনে কি হয়। তারপরে যদি স্টোরিটির কথা কভার করি, তো সেক্ষেত্রে এটা আসছে AMDর কাছ থেকে। আর AMDর যে সকল X3D চিপস আছে, বিশেষ করে যদি আমি Ryzen 9 7900 X3Dর কথা বলি, 12 কোরের এই সিপিইউটি আপনাকে হয়তোবা একটা ইনক্রেডিবল ডিল দিতে পারতো। হয়তোবা আপনি প্রোডাক্টিভ এবং গেমিং এর জন্য নিতে চাচ্ছিলেন, এটা একটা ভালো অপশন হতে পারতো যদি বাংলাদেশে এরকম প্রাইস দেখতে পারতাম। US ডলারে এটা $401 বর্তমান সময়ের জন্য অ্যাভেলেবেল দেখা যাচ্ছে। শুধু এখানে না, আপনারা যদি এর কিছু বিশেষ বান্ডেল দেখেন, এই সিপিইউটির কথা এক্স্যাক্টলি বলছি না, এর যে হোল ফ্যামিলি আছে সেগুলোর ডিলও আমরা ভালো দেখতে পারছি। হয়তোবা মেমোরির সাথে অথবা ভালো কোনো মাদারবোর্ডের সাথে প্যাক হয়ে আসছে বা বান্ডেল হিসেবে আসছে, তবে এটা বাংলাদেশে দেখলে হয়তোবা অনেকের জন্য সুবিধা হতো। আর আপনারা যারা Ryzen 7 8700 X3Dর দিকে দেখেন, তারও প্রাইস অনেকটাই কমে গেছে। $350 এটা পাওয়া যেতে পারে নিউ এগে। তবে ভালো খবর দেওয়ার সাথে সাথে কিছু কিছু এমন বিচ্ছিন্নতাবাদী নিউজ চলে আসে যেটা অবশ্যই কভার করার তো ইচ্ছা থাকে না, তবে ইন্টারেস্টিংও বটে। Core i9 14900KS যে মডেলটি আসবে 6.2 GHz এ ক্লক করা, তো তারা বলেছে এটা 150 ওয়াটের টিডিপির সাথে আসতে পারে। তবে আমরা এর টোটাল টিডিপি যে কোনোভাবে আমরা জেনে গেছি, সারপ্রাইজিংলি এটা 410 ওয়াটের মতো পাওয়ার কনজিউম করতে পারে। আমি জানি না কোন সেন্সে 6.2 GHz এর জন্য মানুষ এতগুলো টাকা খরচ করবে। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে এর যে পাওয়ার কনজাম্পশন, আপনার মিটারের বিল কত উঠবে আপনারা 410 ওয়াটের দিকে দেখলেই বুঝতে পারবেন। আর যেহেতু আমরা কথা বলছি ইন্টেলের, অবশ্যই বলতে হবে লুনার লেকের কথা। আর এটা মোবাইল লাইনের সিপিইউগুলোর সাথে প্যাকড হয়ে আসবে, অর্থাৎ ল্যাপটপের জন্য। তো এখানে এক্সপেক্ট করা যাচ্ছে এটা 2024 সালের শেষের দিকে নাগাদ আসতে পারে। তবে কথা হচ্ছে এটা কোনোভাবেই ফুল ভলিউমে আসবে না, এটার জন্য আপনাকে 2025 সাল পর্যন্ত ওয়েট করতে হবে, অর্থাৎ ওই সাপ্লাই লিমিটেশনের বিষয়। বাই দ্য ওয়ে, আমি যদি ইন্টেলের নেক্সট জেনারেশন গ্রাফিক্সের কথা বলি, অর্থাৎ আর্ক ব্যাটল ম্যাচ যে সকল জিপিইউ আসবে, অনেক ওয়েবসাইট থেকে দেখা যাচ্ছে দু একদিনের লিক পরে যে সামনের যে সকল গ্রাফিক্স কার্ড আসবে 70 ক্লাসের লাইক A770-র মতো কার্ডের কথা বলে, তো এগুলো RTX 4070-র মতো পারফরমেন্স করতে পারে বলে তারা অনেক জায়গায় আর কি আশা করেছিল। তবে এখানে আবার নতুনভাবে লিক আসছে যে এটা অতটাও ভালো পারফরমেন্স করবে না যতটা আমরা এক্সপেক্ট করছি। তবে বিষয়টা খানিক কনফিউজিং হচ্ছে, আর এই ভিডিওতে এক্সপ্লেন করা সম্ভব না। তবে একটা বিষয় আপনাদেরকে বলি, কারণ আমি যদি এখানে রেড গেমিং টেককে একটু প্রাধান্য দিয়ে কথা বলি, তো অবশ্যই তার লিক অনেকটাই অ্যাকুরেটের কাছাকাছি হয়। তবে হ্যাঁ, যতটা দেখা যাচ্ছে যে G31 জিপিইউটি হবে, এটি ম্যাক্সিমাম 32 এক্সি কোরকে অফার করবে, 512টা এক্সিকিউশন ইউনিট। আর ওগুলোন বাদ দিয়ে যদি আমি এখানে রেফারেন্সের কথা বলি, তো তিনি এখানে মেনশন করেছেন যে এটি অ্যাডাল আর্পলেস আর্কিটেকচারের 8103-এর কাছাকাছি পারফরমেন্স করতে পারে। তবে সেটি দেখার বিষয়, এটা ডাই সাইজ আর কি তিনি কম্পেয়ার করেছেন। আর যদি আমি এর নোডের কথা বলি, তো N5P নোডে এটা হবে TSMC-র। তবে এখানে একটা বিষয় ক্লিয়ার করি, শুধুমাত্র ডাইয়ের সাইজ থেকে এখানে পারফরমেন্স বিচার করাটা একটু বোকামি হয়ে যাবে, যেটার পারফরমেন্স সম্পর্কে তো অন্য একটা ভিডিওতে আমি কভার করার চেষ্টা করব।
বাই দ্য ওয়ে, আমি কয়েকদিন থেকে ইন্টেলের ফ্যাব্রিকেশন প্ল্যান্টের উপর কথা বলছি, আর ইন্টেল এখানে মনে করছে যে 1 ন্যানোমিটার নোড আসতে চলেছে 2027 সালের মধ্যে, যেখানে ডাবল ডিজিট ইমপ্রুভমেন্ট বা ইনক্রিমেন্ট দেখতে পারবো পারফরমেন্স এবং এফিসিয়েন্সির ক্ষেত্রে। তবে হ্যাঁ, এই ধরনের যদি প্ল্যান্ট অনেক জায়গায় হয়ে যায় তো সেক্ষেত্রে টিএসএমসির উপর যে নির্ভরযোগ্যতা এটা অনেকটাই কমে যাবে অ্যান্ড মার্কেটে একটা ব্যালেন্স সৃষ্টি হবে। আর আপনার আর একটা বিষয় দেখুন, এই মেশিনগুলো কিন্তু মুড়ি মুরগির মতো না, এখানে এক একটা করে মেশিনের প্রতি বিলিয়নস অফ ডলার খরচ হয়ে যায়, আর এটাকে মেনটেনেন্স করার জন্য অনেক লোকবল দরকার হয়, আর সাধারণ লোক তো করতেই পারবে না। তাই এটাতে একটু লোড হয়ে যায়, চাপ হয়ে যায়, যার ফলে আপনারা সিলিকন শর্টেজেস বা বিভিন্ন প্রকারের সমস্যা দেখতে পান। আর এগুলো যদি রিলিজ হয়ে যায় তাহলে চিন্তা করুন নোডের প্রাইস এবং সিপিইউ জিপিইউর প্রাইস অনেকটাই ব্যালেন্সে চলে আসতে পারে। আর আপনারা একটা জিনিস চিন্তা করুন, ইন্টেল থেকে শুরু করে ইন্টেল থেকে শুরু করে এএমডি যত সকল চিপস, এনভিডিয়ার কথা বলুন, কোয়ালকমের কথা বলুন, সবাই কিন্তু টিএসএমসির কাছ থেকেই ম্যানুফ্যাকচারিং করে থাকে চিপস। আর চিপসের যেহেতু কথা হচ্ছে, কেননা এনভিডিয়ার কথাও বলা যায়। এনভিডিয়া কিন্তু অনেক সময় দেখা যায় যে তারা যে সকল প্র্যাকটিস করে বিজনেস প্র্যাকটিস, এটা অবশ্যই অনেকের জন্য বা কনজিউমার ফ্রেন্ডলি নাও ধরে থাকে, এরকমটা আমরা অনেকেই মনে করছি। আর এরকম কথা আরেকবার বলেছেন এএমডির যে ফর্মার রেডিয়ন গ্রাফিক্সের বস ছিলেন, অর্থাৎ স্কট হার্কেলম্যান, যিনি আবার এনভিডিয়ার যে পাওয়ার কানেক্টরের উপর টিপ্পণী করেছিলেন তার কথাই বলছে। তো তিনি বলেছেন যে জিপিইউ জগতের যে সাপ্লাই তারা রিটেলার থেকে শুরু করে এআইবি বা ওইএম সবাইকে কন্ট্রোলের মধ্যেই রাখে, সেটা অবশ্যই একটা খারাপ বিষয় দেখায় আসলেই। তিনি কার্টেল বলে কোর্ট করেছেন বিষয়টিকে, আর করবেই না কেন। এনভিডিয়ার মার্কেট ক্যাপ আপনারা দেখলেই অবাক হয়ে যাবেন, ওয়াপিং 95+% তাদের দখলে। সারা পৃথিবীর জিপিইউ মার্কেটের কথা বলছে, তাহলে চিন্তা করুন একবার বিষয়টি। আর এটি নিয়ে কিন্তু তাদের যে আরও কম্পিটিটর আছেন তারাও কিন্তু এখানে ক্লেম করেছেন। আর এনভিডিয়া এরকমটা কেনই বা করবে না? আপনারা দেখেছেন এনভিডিয়ার উপর সবাই কতটা নির্ভরশীল। আর এটা আমি সবার দোষ দেব না, এটা পরিবেশের উপর নির্ভরশীল, কারণ এরকম একটা এনভায়রনমেন্টে তৈরি হয়ে গেছে যে কেউ এএমডি জিপিইউর কথা চিন্তাই করছে না, এত ভালো ভালো অফার দিচ্ছে। আর বাংলাদেশের বিষয়টা আমি এখনো পর্যন্ত বুঝি না, অন্যান্য দেশে এএমডির গ্রাফিক্স কার্ডে যেটা সার্চ দিচ্ছে বা অফার দিচ্ছে, এরকমটা বাংলাদেশে কেন জানি না তারা করতেই চায় না। RX 700 XT অথবা 7800 XTর মতো গ্রাফিক্স কার্ডের যে বাংলাদেশে মার্কেট অন্যান্য দেশের তুলনা করলে আসলে একটু আনফেয়ার লাগে। আর কয়েকদিন আগে তারা জিআরই এডিশন নিয়ে এসেছে RX 7900-এর, সেটা কতটা ভালো পারফরমেন্স করছে প্রাইস টু পারফরমেন্স রেশিও অনুযায়ী, আমি এখানে রে ট্রেসিংয়ের কথা বলবো না। তো সেক্ষেত্রেও কিন্তু আমরা একটা বিশাল ভালো অফার দেখতে পারি যদি আমরা প্রাইস টু পারফরমেন্স রেশিওর কথা বলি। তবে এখানে আবারও বলছি, অনেক ইনফ্লুয়েন্সার থেকে শুরু করে সবাই যদি এএমডিকে আরও একটু পুশ করে, কিন্তু শেষে দেখা যায় সবাই কিনে ওই এনভিডিয়ার গ্রাফিক্স কার্ড। আর আমি এনভিডিয়াকে ছোট করে বলছি না, তাদের গ্রাফিক্স কার্ড একবারেই টপ ক্লাস। তবে হ্যাঁ, আপনাদেরকেও আরেকটু এগিয়ে আসা উচিত যাতে কম্পিটিশনটা ব্যালেন্স থাকে। আর আপনারা হয়তো বা বলতে পারেন যে এএমডির গ্রাফিক্স কার্ড হয়তো অনেক বিক্রি হচ্ছে, তবে বলছি এটা ওভাবেও বিক্রি হচ্ছে না যে রেশিওতে এনভিডিয়ার গ্রাফিক্স কার্ড বিক্রি হয়। আর আপনারা যদি আমার কথা বিশ্বাস না হয়ে থাকে তো আপনারা স্টিমের কয়েকদিন আগে যে পাবলিশ করেছে সার্ভেটা, সেটিও আপনারা দেখতে পারেন। কাউকে যদি রাজা বানানো হয় তো সেক্ষেত্রে তো তারা আমাদের উপর ছুরি অবশ্যই ঘোরাবে। তবে এনভিডিয়াকে যে শুধুমাত্র ইভিলনেসের জন্য জানা যাবে তা কিন্তু না, তারা কিন্তু কনজিউমার গ্রেডের যে সকল গ্রাফিক্স কার্ডগুলো মার্কেটে রিসেন্টলি নিয়ে এসেছে সেগুলোর প্রাইসিংও কিন্তু ভালো, আর পারফরমেন্স তো অবশ্যই বেটার। তবে আমার রিকোয়েস্ট এনভিডিয়ার কাছে যে তারা বাজেট সেগমেন্টের যে সকল গ্রাফিক্স কার্ড আছে সেগুলোর প্রতি আরেকটু ইমপ্রুভমেন্ট নিয়ে আসুক এবং ভালো প্রাইসে যাতে সেলস করতে পারে। বাই দ্য ওয়ে, অ্যাসরক কোম্পানিকে তো আপনারা অনেকেই চেনেন, আর তারা ক্লেম করছে ওয়ার্ল্ডের স্মলেস্ট সার্ভার র্যাক, যেটা এনভিডিয়ার GH200 সুপার চিপ দিয়ে তৈরি করা, অর্থাৎ এখানে গ্রেস এবং হপার চিপসের উপস্থিতি আমরা দেখতে পারছি। আর আপনারা জানেন যে এনভিডিয়ার গ্রেস সিপিইউ কতটা প্রিমিয়াম ফিচার অফার করে থাকে, আর হপার জিপিইউর কথা তো আপনারা অনেকেই জানেন। আর জানার কথা কেন বলছি, আপনারা যদি আমার টেক নিউজগুলো দেখে থাকেন আপনারা বুঝতেই পারবেন যে এগুলো আসলেই কতটা পাওয়ারফুল হয়ে থাকে। আর এটাকে একটা র্যাকের মধ্যেই প্যাক করা হয়েছে, আর এটার পাওয়ার সম্পর্কে আপনাকে নিশ্চয়ই নতুন করে আর বলার কিছু নেই।
বাই দ্য ওয়ে, আপনাদের জন্য কিন্তু AMDর নতুন চিপসের উপর কিছু ভিডিও এবং মাদারবোর্ডের উপর ভিডিও নিয়ে এসেছি, সেগুলো আপনারা চেক আউট করতে পারেন। আর আপনারা কি চান যে Nvidiaর দৌরাত্ম্য এবং তাদের রাজত্ব নিয়ে একটা ডেডিকেটেড ভিডিও দেখতে, অবশ্যই কমেন্টে জানাতে পারেন। দেখা হবে নেক্সট কোনো ইন্টারেস্টিং ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই বাই। আর হ্যাঁ, সাবস্ক্রাইব অবশ্যই।